কোস্তাব দিদির বাড়ি এসেছিল রাখি পূর্ণিমায় প্রতি বছরের মতো। আজ তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু দিদির ছেলেটার বায়নাতেই আজ কিছুতেই বাড়ি ফিরতে পারল না সে। তার উপরে জামাইবাবু গতকাল অফিস ট্যুরে গেছে, তাই সেই অভাব পূরণ করতেই অনিচ্ছা সত্ত্বেও দিদির ছেলের স্কুলের প্রোগ্রামে রবীন্দ্র ভবনে আসতেই হলো তার। কিন্তু অডিটোরিয়ামের ভিতরে ঢুকে মনটা ভালো হয়ে গেল কোস্তবের। আজ 22শে শ্রাবণ বলে রবীন্দ্র ভবনটা সুন্দর করে সাজানো হয়েছে। দিদি অন্য মহিলা গার্জিয়ানদের সাথে সামনের সারিতে বসেছে বলে সে আর ওদের মধ্যে বসেনি। প্রোগ্রাম এখনো শুরু হতে বাকি। সিঁড়ি দিয়ে উঠিয়ে কোস্তব অডিটোরিয়ামের পিছনের দিকে বসে দেখছিল চারদিক। পিছনের কয়েকটা সিট ছাড়া প্রায় ভর্তি হয়ে গেছে হলঘরটা। রং বেরঙের পোশাক পরে কচি কাচাদের ভিড়, আর কিচিরমিচিরে গম গম করছে চারিদিক। ভীষণ ভালো লাগছিল তার। বাচ্চা সে বরাবরই ভালোবাসে। মিনিট খানেক পরে হঠাৎ একজন মহিলাকে এদিক ওদিক জায়গা খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে দেখল সে। মহিলার চলার ধরনটা ভীষণ চেনা লাগলো তার। একটু কাছে আসতেই বুকের ভিতরের স্পন্দনটা বেড়ে গেল যেন কোস্তবের। কস্তুরী! ঠিক এই সময়ে বড় আলো অফ হয়ে উদ্বোধনের সঙ্গীত শুরু হলো। হালকা আলোয় কোস্তবের পাশে বসা একজন গার্জিয়ানের ডাকে এদিকে তাকিয়ে হাত নেড়ে হাসিমুখে তার রোতেই ঢুকলো কস্তুরী। কোস্তবের পাশের গার্জিয়ান গদগদ হয়ে উঠে উপাসে বসে কস্তুরীকে তার পাশেই বসালেন। কোস্তব বিস্ময়ে আর আনন্দে সোজা হয়ে বসল। একবার আর চোখে দেখল কস্তুরীকে। ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠল সে। কস্তুরীকে তাকে দেখেছে নাকি দেখতে পায়নি। এইভাবে আজ এত বছর পর এইখানে দেখা হবে সে ভাবতেও পারেনি। যদিও তার এক অদ্ভুত বিশ্বাস ছিল কোনো না কোনো দিন দেখা তাদের হবেই। হালকা আলোতেও ভীষণ মনোযোগ দিয়ে দেখল সে। কস্তুরী সেই একই রকম আছে, অল্প একটু মোটা হওয়া ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি তার। সেই গজদাতের মিষ্টি হাসিতে বয়সের ছাপ পড়েনি বিন্দুমাত্র। অথচ নয়নয়কেরও আজ প্রায় 18 বছর পরে দেখা তাদের। কস্তুরী তাকে খেয়ালই করল না। এমন সময় কোস্তবের কানে গেল পাশের গার্জিয়ান খুব গদগদ হয়ে কস্তুরীকে বলছেন, আপনার মেয়ে কিঙ্কিরের কথা আমার ছেলে তো বাড়িতে সব সময় গল্প করে। কস্তুরী হালকা হেসে বলল, তাই? কোস্তব একটু থমকে গেল। কস্তুরীর মেয়ে! এতদিন পরে দেখা হবার আনন্দ, এতদিনের তার ভালোবাসা, আবেগ নিমেষে কষ্টের তীব্র অনুভূতিতে পরিণত হলো তার। বিয়ে করেছে কস্তুরী? কিন্তু এমন তো হবার কথা ছিল না। এমএসসি পড়ার সময় কোস্তব যে কখন কস্তুরীকে ভালোবেসে ফেলেছিল বুঝতেই পারেনি। তাদের বন্ধুত্বের সার্কেলের মধ্যে কস্তুরীর শান্ত মেয়ে বরাবরই। কস্তুরীর ওই শান্ত ব্যবহার আর অদ্ভুত মায়াময় চোখ দুটোতেই অসম্ভব টান অনুভব করত কোস্তব। সেটা তার কাছের বন্ধুরাও জানত, এমনকি কস্তুরী নিজেও জানত। কিন্তু গভীর আত্মবিশ্বাসের সাথে কোস্তব যখন ভালোবাসার কথা জানিয়েছিল তখন কস্তুরী রাজি হয়নি। সেদিন ভীষণ অবাক হয়ে গিয়েছিল কোস্তব। তারপরে বন্ধুদের দিয়ে বলিয়েও বুঝিয়েও কোনো কাজ হয়নি। কস্তুরী বরাবর ইন্ট্রোভার্ট, ফলে সে কেন রাজি নয় সেটাও পরিষ্কার বুঝতে পারত না কেউ। কোস্তব পড়াশোনায় ভীষণ ভালো, ছেলে হিসেবেও সবার পছন্দের, ফ্যামিলিও ভালো। তাহলে কোস্তব ভীষণভাবে অনুভব করে কস্তুরীও তাকে ভালোবাসে। কস্তুরীর ওই চোখে তার প্রতি দুর্বলতা দেখেছে সে। কতবার যে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে চোখে চোখ পড়ে গেছে দুজনের। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিত কস্তুরী। ধরা পড়ে গিয়ে মুখটা লজ্জায় রাঙিয়ে যেত তার। কিন্তু তাহলে কেন ভালোবাসা স্বীকার করল না সে? বুঝতেই পারে না কোস্তব। মনে মনে কষ্ট পেলেও জোর করে জানতেও চায়নি সে কোনোদিন। যাদের বন্ধুত্বটুকু না থাকে, কেমন একটা অসহায় বোধ ঘিরে থাকতো তাকে। ভালোবাসা তাকে কেন প্রত্যাখ্যান এইভাবে? ইউনিভার্সিটির শেষের দিনে দিশেহারা কোস্তব কস্তুরীকে ডেকে বলেছিল, আমি কিন্তু জানি তুই আমাকে ভালোবাসিস। কস্তুরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল দেখে সেদিন আর থাকতে পারেনি কোস্তব। অধীরভাবে বলেছিল, কিরে, আজ অন্তত সত্যিটা বল। এরপর হয়তো আর বলার মতো সুযোগই আসবে না। আচ্ছা, আমার সাথে রিলেশনে না আসিস, অন্তত সত্যিটা শুনে যাই। কস্তুরী তবুও চুপ করেছিল। কোস্তব ফের বলেছিল, প্লিজ কস্তুরী, কিছু তো বল। বিশ্বাস কর, আমার পক্ষে তোকে ছাড়া আর কাউকে মনে জায়গা দেওয়া সম্ভব নয়। কস্তুরী এবার তার দিকে তাকিয়ে বলেছিল, কিন্তু আমার পক্ষে যে ভালোবাসা, বিয়ে করা, এসবই কখনো করা সম্ভব নয়। কস্তুরীর চোখে জল দেখে কোস্তব অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কি বলছিস কি? কেন সম্ভব নয়? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে কেন? আমাকে অস্বীকার করে
নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাকেও। কস্তুরী আর কোনো কথা বলেনি, শুধু নিঃশব্দে কেঁদে গিয়েছিল বাকি সময়টুকু। কিসের জন্য কস্তুরী এমনভাবে ভালোবাসা থেকে দূরে থাকতে চায় সেটা বুঝতে না পেরে শেষে কৌস্তব ভীষণ কষ্টে বলেছিল, আমি কিন্তু অপেক্ষা করব তোর জন্য। দুই দিকে মাথা নাড়ে কস্তুরী বলেছিল, অপেক্ষা করিস না আমার জন্য, শুধু কষ্টই পাবি তাহলে। বলে চলে যাবে বলে উঠে দাঁড়াতেই কৌস্তব দিশেহারা হয়ে তার হাতটা মুঠোয় নিয়ে বলেছিল, আমার কষ্ট নিয়ে ভাবিস না, কিন্তু প্লিজ তুই শুধু একবার বলে যা তুই আমাকে ভালোবাসিস কিনা। কস্তুরী তার দিকে এক পলক জল ভরা চোখে তাকিয়ে হাতটা ঝটকায় সরিয়ে নিয়ে বলেছিল, বাসি না, একটু ভালোবাসি না। বলেই আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে। কস্তুরী চলে যাওয়ার পরেও কৌস্তব চুপ করে সেখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। বুকের ভিতরের কষ্টটা তোলপাড় করছিল তার তখন। সেদিন সে কি ভীষণভাবে উপলব্ধি করেছিল কস্তুরীর বলা ওই ভালোবাসি না শব্দটুকুর মধ্যে কতটা ভালোবাসা ছিল, কতটা অভিমান ছিল। কিন্তু কার উপরে অভিমান? কস্তুরী যে তাকেই ভালোবাসে সে বুঝেছিল ভীষণভাবে, কিন্তু কি এমন কারণ থাকতে পারে যে সে কোনোদিন বিয়ে করতে পারবে না? সে উত্তর জানা হয়নি আর কোনোদিনও। এরপরে যতবার ফোন করেছে সে, কস্তুরীর ফোন সুইচ অফ পেয়েছিল। সে ছিল রেজাল্টের দিন আবার দেখা হলে জানবে, কিন্তু আর যে কখনো দেখা হবে না সেটা তখন বোঝেনি কৌস্তব। রেজাল্ট নিতে কস্তুরী আসেনি, হয়তো অন্য কেউ এসেছিল। পরে সেই বন্ধুদের কাছে খোঁজ খবর করে জেনেছিল কস্তুরীর বাবা হঠাৎ স্ট্রোক হয়ে মারা যেতে ওরা এই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছে, ঠিকানা কেউ জানে না। দীর্ঘ 18 বছর আর কোনো খবর পায়নি সে। সেদিন কস্তুরীর ওই জলভরা চোখের তাকানো তাকে তাড়া করে বেরিয়েছিল অনেক দিন পর্যন্ত। না, সারা জীবনে প্রেম করা আর সম্ভব হয়নি তার, তাই বিয়ে করাও আর হয়ে ওঠেনি তার। চাকরি পাওয়ার পর বাড়ি থেকে তাড়া দিলেও সে যেন নিজে থেকেই তাগিদ অনুভব করেনি কখনো। কোথাও যেন কস্তুরীর ওই কখনো বিয়ে না করার কথাটা গেঁথে গিয়েছিল তার মনে। কেন জানে না, স্থির বিশ্বাস ছিল দেখা হবেই একদিন। কস্তুরী তার জন্যই অপেক্ষা করে আছে কোথাও। কিন্তু আজ দেখা হলেও কস্তুরীর মেয়ের কথা শুনে বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠল কৌস্তবের। তাহলে অবশেষে বিয়ে করেছে কস্তুরী? তাহলে সেদিন তাকে মিথ্যা বলল কেন? মনটা বিষাদে ভরে গেল তার। স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ছোট ছোট ছেলেমেয়েদের নাচ হচ্ছে। কৌস্তব সেদিকে তাকিয়ে নিজের মনের অস্থিরতাকে সংবরণ করার চেষ্টা করল। তার ভাগ্না রবীন্দ্রসঙ্গীত গাইল, যে রাতে মোর দোয়ার গুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার দ্বারে। অসম্ভব সুন্দর গাইল ভাগ্নে। চোখে জল চলে এলো কৌস্তবের। নিজের মনের মধ্যে ভীষণ ঝড় চলছে তার। মনে মনে স্থির করল আর নয়, সেখান থেকে উঠে আসাই উচিত তার। দিদির ফোন এলো এই সময়। ভাবনা কেমন গাইলো জানতে চাইল। ছেলের অনেক প্রশংসা শুনে তবে দিদি ফোন রাখলো। এমন সময় কস্তুরী বলে উঠল ফিসফিসিয়ে, কিরে কেমন আছিস? কৌস্তব অবাক হয়ে গেল। কস্তুরীও তাহলে দেখেছে তাকে। নিজেকে সামলে হালকা হেসে বলল, ভালো, তুই? কস্তুরী একগাল হেসে বলল, ভালো আছি রে, তোকে এখানে দেখবো ভাবিনি, তাই প্রথমটা চমকে গিয়েছিলাম, বিশ্বাস হয়নি। ছোট দীর্ঘশ্বাস ফেলে মনে মনে কৌস্তব বলল, চমকে তো তুই আমাকে দিয়েছিস রে। মুখে বলল, আমিও প্রথমে চমকে গেছি তোকে এখানে দেখে। আমার ভাগনা এই স্কুলে 7-এ পড়ে। একটু আগেই গান ধরল যে ঋষি, ওর বায়নাতেই আসা। কস্তুরী খুব খুশি হয়ে বলল, ও ঋষির মামা তুই? ওর মা তো আমার কলিগ, একই ব্যাংকে সার্ভিস করি আমরা। কৌস্তব কস্তুরীর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে হালকা হাসল। এমন সময় অ্যানাউন্সমেন্ট হলো, কিঙ্কিনী দত্তের নাচ। কিঙ্কিনী কস্তুরী দত্তের মেয়ে। গার্জিয়ানের কথাটা মনে পড়ল তার। কৌস্তব ভীষণ আগ্রহে দেখল বছর 7-এর একটা মিষ্টি মেয়ে স্টেজে উঠল। ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠল, শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে। ছোট মেয়েটি খুব সুন্দর নাচল। সে মনে মনে প্রশংসা না করে পারল না। কস্তুরী খুব গর্বের সাথে বলল তাকে, আমার মেয়ে। কৌস্তব কিছুক্ষণ কস্তুরীর মাতৃত্বের অহংকারে উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকল। সেদিনের বলা কথা কি কিছুই মনে নেই কস্তুরীর? এত সহজে কিভাবে কথা বলছে সে? তাহলে তাকে মিথ্যে কেন বলেছিল যে জীবনে সে কখনো বিয়ে করবে না? আজ কি সেটা জিজ্ঞেস করবে কস্তুরীকে? তাহলে এই মিথ্যাচরণ কি শুধু তাকে এড়ানোর জন্য? কিন্তু তাহলে কস্তুরীর চোখের সেই মায়াময় ভালোবাসার দৃষ্টি, সবটাই কি ভুল? এতদিন পরে কৌস্তবের আবার সব গুলিয়ে গেল যেন। মেয়ের নাচ
কৌস্তব হাততালি দিতে দিতে শেষে থাকতে না পেরে বলল, তুই বিয়ে করলে তাহলে শেষ পর্যন্ত? কস্তুরী কয়েক পলক তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, আমি আসি রে, মেয়ের আরও নাচ আছে, ড্রেসটা একটু চেঞ্জ করে দিতে হবে। কৌস্তবের মন হতাশায় ভরে গিয়েছিল। নিজেকে খুব অপমানিত লাগছিল তার। এতদিন ধরে সে কস্তুরীর অপেক্ষায় ছিল, আজ মনে হলো দেখা না হলেই ভালো হতো। সে অধৈর্য হয়ে ভীষণ রাগে কষ্টে দুঃখের সঙ্গে বলল, উত্তরটা দিয়ে যা। কস্তুরী কয়েক পলক তার দিকে তাকিয়ে তারপর হালকা হেসে বলল, হ্যাঁ রে, তোর সব প্রশ্নের উত্তর আজ দেব। ৮ ঘন্টা পরে বাইরে রবি ঠাকুরের মূর্তির সামনে আয়। ততক্ষণে আমি মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে গুছিয়ে আসি একটু। কস্তুরী পাশ কাটিয়ে চলে যাবার থেকে যতক্ষণ দেখা যায় তাকে দেখল কৌস্তব। আর এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করল না এখানে। হল থেকে বেরিয়ে গেল সে। মাথার মধ্যে একটাই কথা ঘুরছে তার। দিদির ফোন এলো এমন সময়। একটু আগে যে মেয়েটা নাচলো দেখলি, অপূর্ব না? কৌস্তব বিরক্ত হলো, ভালো লাগছে না তার কথা বলতে। দিদি ফের বলল, মেয়েটা কিন্তু অনাথ জানিস। কৌস্তব শুনে অবাক হয়ে গেল, কি বলছিস? হ্যাঁ রে, ওই জন্যই তো ফোন করছি। ওর মা, মানে যিনি মানুষ করেছেন, উনি আর আমি একই ব্যাংকে কাজ করি তো। কতদিন এসেছেন আমাদের বাড়ি, বিয়ে করেননি কিন্তু বাচ্চাটাকে দত্তক নিয়েছেন। আমার তো ভীষণ ভালো লাগে মেয়েটার সাহস দেখে। দাঁড়া, তোর সাথে আলাপ করে দেবক্ষণ প্রোগ্রাম শেষে। আচ্ছা শোন, এখন রাখি রে। কৌস্তব ফোন হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এমন সময় কস্তুরী বলল, কি ভাবছিস এত মন দিয়ে? কৌস্তব পিছন ফিরল। কখন কস্তুরী এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সে। কস্তুরীর চোখে চোখ রাখতেই এমন সময় হলঘরের ভিতর থেকে আওয়াজ ভেসে এলো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। কস্তুরী চোখ নামিয়ে নিয়ে হালকা হেসে বলতে শুরু করলো, এমএসসিতে ভর্তি হবার আগে ওভারিতে সিস্ট ধরা পড়েছিল। ওভারি আর ফেলোপাইন টিউব কেটে বাদ দিতে হয় আমার। এবারে কৌস্তবের দিকে তাকিয়ে বলল, বুঝলি তার মানে কি? আমি কোনো দিনই মা হতে পারবো না। খুব ফ্রাস্ট্রেট হয়েছিল জানিস তো। এতদূর পড়াশোনা যখন করছি তখন চাকরি করব জানি, কিন্তু এটা বুঝলাম সাধারণ মেয়েদের মতো প্রেম বিয়ে এসব আমার জন্য নয়। অথচ আমি সত্যি ভীষণ সাধারণ একটা মেয়ে। কিছুতেই মেনে নিতে পারিনি ব্যাপারটা ওই বয়সে। ইমোশনাল ছিলাম। নিজের এই সত্যিটা, ত্রুটিটা কাউকেই বলতে ইচ্ছা হয়নি। সব শুনে কৌস্তবের ভীষণ কষ্ট হলো। সে ধরা গলায় বলল, আমাকে একবার বলতে তো পার। কস্তুরী তার দিকে তাকিয়ে বলল, কিভাবে বলতাম? ওই 2 বছরে তোকে দেখে, তোর গল্প শুনে বুঝেছিলাম তুই বাচ্চা কত ভালোবাসিস। আর বাচ্চা কে না ভালোবাসে বল? কিন্তু তবুও তুই একবার আমাকে তোর সমস্যার কথা বলে দেখতে পারতিস। আমি জানি তো, বলে তুই হয়তো আমাকে ফেলতে পারতিস না, কিন্তু আমি সেটা ঠিক করতাম না। তোর স্বপ্ন, স্বাদ সব শেষ হয়ে যেত যে। ভগবানের উপরে, জীবনের উপরে তীব্র অভিমান হয়েছিল আমার সেই সময়। নিজেকেই গুটিয়ে নিয়েছিলাম তাই। কাউকে এসব বলতে পারেনি সেই সময়। বন্ধুদের সাথে আর কোনো কন্ট্যাক্টও করিনি। ফোন নম্বর চেঞ্জ করেছিলাম। চেয়েছিলাম তুই ভুলে যা আমাকে। আমার জন্য তোর ওই অপেক্ষা করার কথাটা ভীষণ ভালো লাগলেও খুব ভয় পেয়েছিলাম তোর জন্য। কিন্তু দেখ, আর সেই দেখা হয়েই গেল। একটু দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে আবার বলল কস্তুরী, এখন ভাবি, ভালোবাসার অধিকার ভগবান আমার পুরোপুরি কেড়ে নেননি। এখানে ব্যাংকে চাকরি পাওয়ার পর কিঙ্কিনিকে নিয়ে এলাম অনাথ আশ্রম থেকে, বছর 5 আগে। ও আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে। ভগবানেরও আর সাধ্যি নেই আমাকে আর মা হওয়া থেকে আটকায়। বলতে বলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল কস্তুরী। মেয়েকে নিয়ে এখন খুব ভালো আছি রে। কৌস্তব ধরা গলায় বলল, কিন্তু আমার স্বপ্ন নষ্ট হবে বলে যে আমাকে ছেড়ে চলে গেলি, আমার স্বপ্ন পূরণ হলো কোথায়? কস্তুরী ভুরু কুঁচকে বলল, কেন, তোর সংসার? কৌস্তব একগাল হেসে বলল, আরে তুই বিয়ে করবি না কোনোদিন শুনে। কৌস্তব একগাল হেসে বলল, আরে তুই বিয়ে করবি না কোনোদিন শুনে তো আমিও করলাম না। তুই বিয়ে করিসনি? অবাক হলো কস্তুরী। কস্তুরীর মুখের দিকে তাকিয়ে কৌস্তব মৃদু হেসে বলল, কিভাবে করব? শেষের দিনে যা একখানা চোখের দৃষ্টি দিয়ে তাকিয়েছিলি, বলতেই পারলাম না কোনোদিন। কস্তুরী ভুরু কুঁচকে মৃদু হেসে বলল, এমা, সে কি রে? কৌস্তব এবারে একটু ঝুঁকে বলল, প্লিজ আজ অন্তত একবার বল ভালোবাসিস আমাকে। কস্তুরী ভীষণ লজ্জা পেয়ে কিছুক্ষণ কৌস্তবের দিকে তাকিয়ে তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভীষণ। এতদিনে অপেক্ষার অবসানে প্রিয়জনকে মনের কাছে পেয়ে কৌস্তব স্থানকাল ভুলে কস্তুরীর হাত ধরে
তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মেয়ের বাবা হতে চাই, হতে দিবি? কস্তুরী আর আজকে হাত সরিয়ে নিল না। লজ্জায় হেসে মুখ নামিয়ে নিল সে। সে বুঝেছে এতদিন তার জন্য যে মানুষটা অপেক্ষা করে আছে তাকে আর কিছুতেই নিজের কাছ থেকে সরিয়ে রাখার ক্ষমতা আর তার নেই। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।